আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে সম্পূর্ণ নতুন ধারার একটি ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়েছি, রাতুল হাসান। আমরা মুগুংহা কোচিং সেন্টারে নতুন করে কোরিয়ান ভাষার উপরে নিয়মিত ধারাবাহিক ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আমরা আজকে আসলে সত্যি কথা বলতে আমি নিউ কামার স্টুডেন্ট পাইছি একজন। সে অন্য কেউ নয়, সে আমার ওয়াইফ। তো সে কোরিয়ান ভাষা শেখার জন্য প্রচুর আগ্রহ নিয়ে আছে। তাই তাকে যে আমি শিখাবো, সেই বেসিক থেকে শিখানোর যে প্রসেসটা, সেটাই আমি ভাবলাম যে মুগুংহা কোচিংয়ে যদি আমি আপলোড করি, তাহলে যারা এই মুহূর্তে শিখতেছেন আপনারা, তারা একই সাথে শিখতে পারবেন। এবং রনি ভাই যেহেতু বেসিক থেকে শুরু করছে, তাই আমরা পরবর্তী যতগুলো ভিডিও আছে একই ধারাবাহিকতায় বেসিক থেকে শুরু করে ক্রমাগত চালিয়ে যাব। কোরিয়ান ভাষাকে হানগল বলে, কোরিয়ান আলফাবেট যে হানগল। তো কোরিয়ান ভাষার ক্ষেত্রে যেমন আমরা প্রতিটি ভাষায় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ থাকে, কোরিয়ান ভাষার ক্ষেত্রেও সেই দুইটা জিনিস আছে, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। এই কোরিয়ান ভাষা কিং সেজং 1443 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন এবং পৃথিবীতে বলা হয়ে থাকে প্রায় মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ হয় যেসব ভাষার মধ্যে অন্যতম 13তম ভাষা হিসাবে এটা ইউজড হয়, মানে অনেক ওই হিসাবে চিন্তা করলে অনেক বেশি ইউজড হয়। তো 1443 খ্রিস্টাব্দে উনি যখন এটা তৈরি করেছিলেন, খুবই যুক্তিসম্পন্ন এই ভাষাটি ছিল। আমরা যদি কোরিয়ান ভাষা আলফাবেট শিখি, তাহলে অলমোস্ট 50%-এর উপর কোরিয়ান ভাষা বলতে পারবো, শিখতে পারবো, লিখতে পারবো। এটা এতটাই এই বেসিকটা এতটাই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি কথা আর না বাড়িয়ে কোরিয়ান ভাষার যে বেসিক, হানগলে খিচো, খিচো হচ্ছে বেসিক, হানগল হচ্ছে আলফাবেট, কোরিয়ান ভাষার আলফাবেট, কোরিয়ান ভাষার আলফাবেটের খিচো বেসিক যেটা। তো এইটার মধ্যে ম উম যা ম হচ্ছে স্বরবর্ণ, যা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। টোটাল 40টা আলফাবেটের মাধ্যমে আছে কোরিয়ান ভাষাতে। এই মৌম হচ্ছে 21টি আর ঝাউম হচ্ছে 19টি, এভাবে টোটাল 40টি। এই 40টি আলফাবেট যদি আমরা শিখি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা কোরিয়ান ভাষা খুবই ভালো করব। তো কথা না বাড়িয়ে কোরিয়ান ভাষায় এই মৌম কিভাবে সৃষ্টি করলো কিং সেজং, সেটার সংক্ষিপ্ত একটু দেখে নিই। তো উনি 3টা জিনিসের উপর বেস করে এই মৌমটি তৈরি করেছেন। তার একটি হচ্ছে ছন, এরকম একটি ডট যে দেখতেছেন সেটা ছন, মানে আকাশ বুঝাইছে এটাতে তিনি। তারপরে আছে এরকম একটি লম্বা টান দেওয়া আছে সমান্তরালভাবে, সেটা হচ্ছে জি, মানে জিগু, এই পৃথিবীকে বুঝাইছে। আর লম্বাভাবে একটি দাগ যেটা আছে সেটা হচ্ছে ইন, ইন হচ্ছে যে মানুষকে বোঝানো হয়েছে। তো এই 3টা জিনিসের উপর বেস করে আমরা আজকে কিভাবে মৌম হয় সেটা শিখব। তো আমরা দেখে নিই। প্রথমে হচ্ছে যে এই যে ইনটা আছে, এটাকে যদি আমি এখানে দাঁড়া করাই দিই এভাবে, তো এই ইনের সাথে যখন একটি ছন যুক্ত হবে, যখন একটি ছন যুক্ত হইল, তো এটাই হয়ে যাচ্ছে এভাবে আর কি। তখন এটাকে আমরা আ পড়ি, আ। এটা হচ্ছে আমাদের বাংলা ভাষায় যদি আমরা দেখি এভাবে, এই আ। এই ছনের সাথে যদি আমরা 2টা ডট দিই, এটা এটা হয়ে যাচ্ছে। তখন আমরা এটাকে ই আ পড়ি বা ই আ, যেটাই পড়ি। এই সিঙ্গেল যে দাগটা, এটাকে আমরা ই পড়ি, ই। আচ্ছা, তো এভাবে আমি ক্রমাগতভাবে দেখিয়ে যাচ্ছি তাড়াতাড়ি। এটার সাথে যখন আমরা বাম সাইডে একটি ডট দেব, তখন এটা অ হয়ে যাবে। এটার সাথে যখন আমরা বাম সাইডে 2টা ডট দেব, তখন এটি ইয় হয়ে যাবে। এখন আমরা যদি অন্যগুলা দেখি, যদি এখন জি ব্যবহার করি, জি, এটাকে সাধারণত কোরিয়ান ভাষায় উ বলে, উ উ। তো এটার যদি আমরা উপরে একটা ডট দেই, তাহলে এটা গিয়ে এভাবে রূপান্তরিত হবে, ও বলি।
তারপরে এখানে যদি আমরা এটার উপরে 2টা ডট দেই তাহলে এটা এভাবে পরিণত হবে ই ও। ঠিক এটার যদি আমরা নিচে একটা ডট দেই তাহলে এটা হবে উ। এটার যদি আমরা নিচে 2টা ডট দেই তাহলে এটা হয়ে যাবে ইউ। তাহলে বেসিক যে 10টা শব্দ মৌমের, সেই 10টা শব্দ আমি ক্রমাগত আরেকবার লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে ই, তারপর হচ্ছে আবার আমি ব্যঞ্জনবর্ণ ব্যবহার করে ফেললাম, ব্যঞ্জনবর্ণ ব্যবহার করব না। তারপর হচ্ছে ইয়া, তারপর হচ্ছে অ, ইয়। ঠিক এভাবে আমরা আবার যখন উ দিয়ে ব্যবহার করব, এটাকে দীর্ঘই ওই শেষের উ যেটা, সেটা হিসেবে অনেক সময় ব্যবহার করে। এটার উপরে যখন আমরা একটা দেব ও হবে, 2টা যখন দেব ইয় হবে, নিচে যখন দেব উ হবে, যখন নিচে 2টা দেব তখন ইউ হবে। ওকে, তো আমি যদি সাথে বাংলাগুলো লিখে দিই আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। ই, আ, ইয়া, অ, ইয়, এটা যেহেতু বললাম, এটা ও, ইও, উ, ই। এখন একটু সিম্পলি আমি আজকে এই ভিডিওটাতে একটু টেকনিক হিসাবে যদি দেখাই, যেহেতু এটার সাথে একটা অ্যাড হয়েছে, আ হয়ে গেছে, এখন এই আয়ের সাথে যখন আমরা আরেকটা অ্যাড করছি তখন ইয়া হয়ে গেছে। যেহেতু এই সিঙ্গেল একটা হচ্ছে ই, যেহেতু আমরা একটা অ্যাড করছি তাহলে ই হয়ে গেছে। তাহলে আমরা সহজেই যখন একটা অ্যাড করব তখন ই বললেই হইল। তাহলে এটার সাথে অ আছে, এটার সাথে একটা অ্যাড করছি তখন ইও হয়ে গেল। আবার যখন এটা দিয়ে এটা যখন মেইন, ইটা যখন মেইন, এটার উপরে যখন একটা অ্যাড করব, জাস্ট ও হইল, যখন আরেকটা অ্যাড করব তখন ইও হয়ে গেল। যেহেতু এই ইটা হচ্ছে এটা একটা অ্যাড করে দিছি, আগে ছিল ও, তো আমরা যখন এটার সাথে একটা ই যুক্ত করছি, ই প্লাস ও, তাহলে ইও, যেহেতু একটা এখানে অ্যাড করছি। ঠিক এভাবে সিম্পলি পড়লেও আপনি খুব সহজে বুঝতে পারবেন। এখানে শুধু উ ছিল, এটার সাথে আমরা একটা ই যুক্ত করছি, তাই এটা ই উ হয়ে গেছে। এভাবে আমরা মৌমটাকে খুব ভালোভাবে নিজেদের আয়ত্তে আনতে পারি। 10টা, এই 10টা আমরা খুব ভালো করে শিখলে পরবর্তীতে আমরা অন্য যে মৌমের দ্বিতীয় আরও কিছু আছে ওগুলা শিখতে আমাদের সুবিধা হবে। কিন্তু মেইন হচ্ছে এই 10টা, এই 10টা আমরা ভালো করে মুখস্থ করব। আর ব্যঞ্জনবর্ণ আমি আজকে বাকি ব্যঞ্জনবর্ণগুলোও দেখিয়ে দিচ্ছি। তো যারা আপনারা এটা বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্টস করবেন বা আমাকে মেসেজ দিবেন, আমি অবশ্যই সেটা বুঝে দেওয়ার চেষ্টা করব। ব্যঞ্জনবর্ণ সেটা কিভাবে উচ্চারণ করব আমরা। জাউম টোটাল 19টি, তার মধ্যে 14টি হচ্ছে মেইন কনসোনেন্ট আর বাকি 5টি হচ্ছে সাব কনসোনেন্ট। তো আজকে আমরা মেইন যে 14টি কনসোনেন্ট আছে সেগুলো শিখব। তো ঝাউমের প্রথম যেই আলফাবেটটি সেটি হচ্ছে গিয়। গিয় আমি সাইডে বাংলায় লিখে দিই, তাহলে পড়তে হয়তো বা সুবিধা হবে। গিয়। তারপরে ঝাউমের দ্বিতীয় যেই আলফাবেটটি সেটি হচ্ছে নিয়ন। নিয়ন। আমি আগে সবগুলো লিখে না, একটা একটা করে লিখি। দিগত, এটাকে দিগত বলে। দিগত। আপনি লক্ষ্য করবেন আমি কিভাবে লিখি, তাহলে হয়তো বা আমার লেখা দেখতেছি এভাবে আকাশের দিকে উঠতেছে, কিন্তু কিছু করার নেই, হয়ে যায়, সোজা হবে ইনশাল্লাহ।
তো এটা হবে দিগত। তারপরে আমরা লিখব রিয়েল। রিয়েল। তারপরে আমরা লিখব নিয়ম। নিয়ম। তারপরে আমরা লিখব বিয়োগ। ওকে, গিয়ক, নিয়ন, দিগত, রিয়েল, নিয়ম, বিয়োগ। তারপরে আমরা লিখব শিয়র। তারপরে আমরা লিখব ইয়ং। এটা জিরো। জিরো, এটার উচ্চারণ আসলে নাই, জিরো, ইয়ং। এটাকে ইয়ংই বলে ওরা। ইয়ং। তবে এটা খুবই ইম্পর্টেন্ট। এইটার মাধ্যমে আপনার যত আমরা একটু আগে স্বরবর্ণ শিখলাম সবগুলা এটার সাথে অ্যাডজাস্ট হয়েই উচ্চারণ হয়। এটা ছাড়া অ্যাডজাস্ট উচ্চারণ হয় না। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের ক্রমান্বয়েই শব্দ গঠিত হয়। ওকে, ইয়ং। তারপরে আমরা শিখব জিও। তারপরে শিখব ছিয়ত। খেয়াল করে দেখবেন শিয়ত, জিয়ত এবং ছিয়ত প্রায় তিনোটা সিমিলার। জিয়তের উপরে যখন একটা টান দেওয়া হয়েছে দাগ ছোট করে, সেটা তখন ছিয়তে পরিণত হয়েছে। শিয়তের ক্ষেত্রে এই টানটা নেই। তো একটু চালাকি করে শিখলে আপনি তিনটা অ্যালফাবেট একসাথে শিখে ফেলতে পারবেন। তারপরে খিয়ক। এটা গিয়কের মতোই, জাস্ট মাঝখানে আরেকটি দাগ হবে। এটা খিয়ক হয়ে গেল। ওকে। তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে থিওর। থিওরটা আপনি দেখেন দ্বিগুতের মতোই, শুধু এটার মাঝখানে ইংলিশে ই আছে যেটা, সেই ই এর মতো। ওকে, তাহলে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা আমরা বলছি মেইন কনসোনেন্ট হচ্ছে 14টা, আরো 2টা বাকি। আরেকটা সেটা হচ্ছে ফিউক। ফিউক লেখার সময় আমরা আগে উপরে দাগ দেব, তারপরে নিচে 2টা টান নেব, এভাবে দেব, তাহলেই সুন্দরভাবে হবে ফিউক। আমার বোর্ড ছোট দেখে একটা তো হচ্ছে না, নাকি আমি বড় করে বেশি লিখতেছি? তারপরে সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে হিয়র। সেটা হচ্ছে সেম। দেখেন এই ইয়ং এর পাশে দিয়ে যদি আমি লিখি, ইয়ংটা হচ্ছে একটা জাস্ট গোল, আমি নিচেই লিখি। এটা হচ্ছে যে 2টা দাগ দিতে হবে উপরে, বা অনেক সময় এটাকে উপর থেকে একটা দাগ টাইনা এভাবে দিয়ে এভাবেও লেখে। এটা হচ্ছে হিয়র। ওকে, তো আমরা যদি খেয়াল করি গিয়ক, নিয়ন, গিয়কের ঠিক উল্টাটা, গিয়কটা হচ্ছে এল এর উল্টাটা হিসাবে দেখলে, আর নিয়নটা হচ্ছে আমরা যে এল লিখি ইংলিশে ঠিক ওইটাই। দিগত হচ্ছে ই লেখার ক্ষেত্রে জাস্ট মাঝখানে দাগটা থাকবে না। রিওরটা একটু টাফ, দুইয়ের মতো বা জেটের মতো, কিন্তু একটু ঘোরায় লিখতে হয় আর কি, আয়তাকার সিস্টেমে। আপনি যদি ট্রাই করেন প্রথমে এভাবে একটা দিবেন, পরে এভাবে একটা দিবেন, তাহলে হয়ে যাবে। নিয়মটা খুবই সহজ, আয়তাকার বক্সের মতো। আমাদের এগুলো মুখস্থ করতে হবে, কোনো ভাও নেই, আর কোনো ভাও নেই। বিয়োগটা সেম, একটা কাপের ভিতরে আপনি একটা দাগ দিয়ে দিলেন, সেটাই বিয়োগ হয়ে গেল। সিওতের ক্ষেত্রেও আপনি এ আছে না, জাস্ট এ লিখলেন, কিন্তু একটা এর টানটা একটু বেশি থাকবে আর একটা একটু নিচে থেকে দিবেন, তাহলে সিওতটা খুব সহজে লিখতে পারবেন। ইয়ং ইজিলি লিখতে পারবেন। জিওতের ক্ষেত্রে আমি যেটা আমার ক্ষেত্রে বুঝি সেটা হচ্ছে 7 লিখে তারপরে সাইডে আরেকটি টান দিয়ে দিবেন, এবং ছিয়তের ক্ষেত্রে এটার উপরই আরেকটা দাগ দিয়ে দিবেন, ছিয়ত হয়ে গেল। খিয়কের ক্ষেত্রে সেম, আপনি যে গিয়ক লিখছিলেন উল্টা এল বা 7 লিখলেও হলো, জাস্ট একটু শেপটা টাইনে দিলেই হয়।
থিওতের ক্ষেত্রে আপনি ইংলিশে ই যেটা সেটাই লিখলেন, জাস্ট একটু রাউন্ড করে দিলেন। লাইক আমরা ইংলিশে ই লিখি এভাবে, এটার ক্ষেত্রে আপনি একটু রাউন্ড দিলেন, এই থিও। ফিউপের ক্ষেত্রে উপর থেকে আমরা যখন জানালা আঁকি না, ঠিক সেম উপর থেকে যদি আপনি আনেন ঘর, ফিউ। আর হিউতের ক্ষেত্রে আপনি সেম ইয়ং এর মতো গোল দিয়ে উপরে দুইটা ডাক, ঠিক আছে, সমান্তরালভাবে দিলে হিউটা হয়ে যাবে। তো এই ছিল স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। আমরা আগে এর উচ্চারণগুলো ভালো করে শিখি, এবং আমাদের রনি ভাই উনি ক্রমাগত ভিডিও আপলোড করবে এবং তার সাথে আমিও আপলোড করব। আপনাদের যদি কোনো বোঝার ঘাটতি থাকে, অবশ্যই থাকতে পারে, নতুন অবস্থায় যে কোনো জিনিস অনেক কঠিন, আপনারা ক্রমাগত আমাদেরকে মেসেজ করবেন, ইনশাল্লাহ আমরা সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমি একটা ইন্টারেস্টিং পার্ট আমার ক্লাসে অ্যাড করতে চাই, এটা হচ্ছে প্রতিদিন অ্যাটলিস্ট প্রতিদিন 5টা শব্দ হইলেও আপনারা ঘরে বসে ট্রাই করবেন। আমরা যেহেতু ভুলে যাই, তাই আসলে শেখার জন্য অনেক কৌশল আছে এখন। জাস্ট আমি দেখানোর জন্য আমি নিজে কিছু ভিউ কার্ডের ব্যবস্থা করছি। আপনারা নিজেরা গুগল থেকে বই দেখে এরকম ওয়ার্ডগুলো কার্ডের মধ্যে লিখবেন, তাহলে আপনার মুখস্থ থাকবে। তো লাইক আমি যদি এভাবে দেখাই, এটা এটা চেরি ফল, কিন্তু এখানে চেরি কোরিয়ান ভাষায় চেরি বলে, এটাকে কোরিয়ান ভাষায় চেরি বলে। ওকে, নেক্সট নেক্সট যেটা আছে এটার অপর সাইডে নাম দেওয়া আছে, দেখছেন, চেরি বলে, চেরি। ওকে, এটা হচ্ছে নাশপাতি, ভে 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 অর্থ নাশপাতি, নাশপাতি ভে ভে অর্থ নাশপাতি। এটা হচ্ছে গ্রেপস, কোরিয়ান ভাষায় ফোদো, কোরিয়ান ভাষায় ফোদো। এটা আমাদের সবার প্রিয় খাবার, প্রিয় ফ্রুটস বলতে পারেন, বানানা, আমরা সবাই খাই কম বেশ। তো এটা কোরিয়ান ভাষায়ও বানানা, বানানা, অলমোস্ট ইংলিশ উচ্চারণই, অলমোস্ট। এটা পাইনাপেল, কোরিয়ান ভাষাও পাইনাপেলই বলে। তো আজকে আমরা যে শব্দগুলো শিখলাম আপনি খেয়াল করে দেখবেন, বেশিরভাগই আমরা জানি, আমরা ইংলিশে জানি এটাকে পাইনাপেল বলে, আমরা ইংলিশে জানি, কোরিয়ানরাও পাইনাপেলই বলে, জাস্ট ওরা একটু পাইনাপেল এভাবে উচ্চারণ করে, বানানা, ঠিক আছে, আমরা যেরকম ব্যানানা এভাবে উচ্চারণ করে ফেলি, কিন্তু ওরা ওইটারে বানানা, কারণ ওদের এখানে এটা আসে না, আ দিয়ে হয় দেখা। তো আমরা এভাবে প্রতিদিন 5টা করে হলো অ্যাটলিস্ট শব্দ শিখব, শব্দার্থ শিখতে হবে আমাদের, তাহলে আমরা কোরিয়ান ভাষায় অনেক ভালো করব। তো ভালো লাগলে কন্টিনিউ করবেন আশা করি, এবং আমার ইউটিউব চ্যানেলে আমি ক্রমাগত ভিডিও আপলোড করব, আপনারা সেখানেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন ভিডিও আপলোড হওয়ার জন্য। আর মুগুহা পেজে সবাই লাইক দিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।